প্রায়শই আমাদের শিশুরা ভুল করে অনেক সময় যে কোনো কিছু খেয়ে ফেলে বা গিলে ফেলে যেটি আসলে তার শরীরের জন্য ক্ষতিকর, এটি কোনো কোনো ক্ষেত্রে প্রাণহানিও ঘটিয়ে থাকে। এটি কখনো শ্বাসনালীতে আটকে যায়, কখনো খাদ্যনালীতে আটকে যায়। যেখানে আটকে যাক, এটির ব্যাপারে কি করণীয় বা মানুষের বা শিশুদের প্রাণের ঝুঁকি এড়াতে কি করতে হবে সে বিষয়ে আমাদের চিকিৎসকরা কথা বলবেন। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি শিশুর খাদ্য ও শ্বাসনালীতে ফরেন বডি। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে এই বিষয়ের তিনজন বিশেষজ্ঞ উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার সালাহউদ্দিন মাহমুদ, অধ্যাপক শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। সঙ্গে আরও আছেন একই ইনস্টিটিউটের ডাক্তার সারাবন্ত হুরা, সহযোগী অধ্যাপক, শিশু বক্ষব্যাধি বিভাগ। সঙ্গে আরও আছেন একই ইনস্টিটিউটের ডাক্তার দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক, শিশু সার্জারি বিভাগ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের বিষয়ের আমরা নাম দিয়েছি শিশুর খাদ্য ও শ্বাসনালীতে ফরেন বডি। যদিও এটি মেডিকেল টার্ম হিসেবে ব্যবহৃত, অনেকে ফরেন বডি সম্পর্কে জানে না। এই বিষয়টি আসলে কি, যদি পরিষ্কার করেন। ফরেন বডি বলতে আসলে সহজ বাংলায় যেটা বোঝায়, খাদ্য বা অখাদ্য বস্তু যদি কোনোভাবে শ্বাসনালী অথবা খাদ্যনালীতে আটকে যায়। খাদ্যবস্তু হতে পারে, বড়ইয়ের বিচি হতে পারে, তেঁতুলের বিচি হতে পারে, যেটা হয়তো খাদ্যনালী থেকে আটকে গিয়েছে, এটার নামছে না। আবার অখাদ্য বস্তু আমরা খুব কমনলি পেয়ে থাকি, কয়েন, হিজাব পিন, বাটন ব্যাটারি, চাবি, ইভেন ট্যাপের যে ওয়াশার, ব্যাগের রানার, মার্বেল, যেগুলো একটু খেয়াল করলে দেখবেন মায়েরা আসলে এত ব্যস্ত থাকে, আমাদের পুরো সংসারটাই তাদের চালাতে হয়। তারা হয়তো হিজাব পিনটা খুলে ড্রেসিং টেবিলের উপরে রেখেই রান্নাঘরে ছুটে চলে গিয়েছে, শিশু হয়তো এখান থেকেই অসাবধানতাবশত এটা মুখে দিয়ে গিলে ফেলেছে। একটা ঘটনা আপনার সাথে আমি শেয়ার করতে চাই, খুব রিসেন্টলি, গত সপ্তাহে দুপুর ৩টার সময় আমাদের যে আরএস রেসিডেন্ট সার্জন, তার ফোন যে তার বন্ধুর বাচ্চা একটা বাটন ব্যাটারি খেয়ে ফেলেছে ৫ দিন আগে, কিন্তু উনি হাসপাতালে আসতে চাচ্ছেন না। এই বাটন ব্যাটারিটা কোথায় পেল? এই বাটন ব্যাটারিটা ছিল আসলে মানে কি কাজে লাগে, মানে এটা কি খুব সহজেই পাওয়া যায়? ওরা দুই বোন একটা টয়ের ভিতরে এই বাটন ব্যাটারিটা ছিল। সেই টয়টা নিয়ে ঝগড়া করতে গিয়ে বাটন ব্যাটারিটা বের হয়ে আসে, এবং তখন সেই বাটন ব্যাটারির দখল কে লাগাবে ওই টয়ের ভিতরে, এটা যুদ্ধ করতে গিয়ে যে 2 থেকে 2.5 বছরের যে বাচ্চা মেয়েটা, সে দখল কিভাবে নেবে, সে বাটন ব্যাটারিটা তখন গিলে ফেলে। ও মাই গড! এবং সে জানেও না যে এটা ভিতরে গিয়ে কি হতে পারে। 5 দিন পরে, খাবার 5 দিন পরে মা প্রথম এক্সরে করে এবং সে দেখে পেটের খাদ্য থলিতেই বাটন ব্যাটারিটা রয়ে গেছে। পার্শ্ববর্তী ডাক্তারের পরামর্শ নেয়। পার্শ্ববর্তী ডাক্তার বলেন এটা তো জরুরি ভিত্তিতে বের করা দরকার, আপনি ঢাকায় চলে যান। যখন আমার সাথে কথা হয় তখন আমি আমাদের রেসিডেন্ট সার্জনকে বলি যে উনি আসতে চাচ্ছেন না কেন। তো উনি বলছেন যে উনি অজ্ঞান করে এটা বের করতে হবে, এটা ভেবে উনি আসতে রাজি হচ্ছেন না। আচ্ছা। সাথে সাথে আমি তাকে বলি দয়া করে আমার নাম্বারটা তাকে দিন, আমি তার সাথে একটু কথা বলবো। মার সাথে যখন কথা হয়, মাকে আমি বলি মা, এই বাচ্চা অলরেডি 5 দিন পার হয়ে গিয়েছে, এই ব্যাটারি থেকে কিন্তু 12 ঘন্টা পরেই অ্যাসিড নিঃসরণ করা শুরু হয়, এবং অ্যাসিড এসে কিন্তু এতদিনে আল্লাহ তাআলা কীভাবে তাকে ভালো রেখেছে জানি না, হয়তো আল্লাহ তাআলার কোনো কুদরত, এর মধ্যেই কিন্তু পেটের যে খাদ্যথলির যেই আবরণ কিন্তু আস্তে আস্তে এটা ছিদ্র হয়ে যাওয়ার উপক্রম হওয়ার কথা। আল্লাহর রহমতে এখনও হয়নি। জরুরি ভিত্তিতে আমরা এটা বের করে দিব, আপনি বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের জরুরি বিভাগে চলে আসেন। মা তখন বলল যে না, আমি তো বাচ্চাটাকে অজ্ঞান করতে রাজি না। তখন আমরা বললাম, দেখুন, আমরা কোনো অজ্ঞান করা ছাড়াই শুধু ঘুম ঘুম ভাব করেই আমরা এটা পেটের থেকে এন্ডোস্কোপিক গাইডেন্সে বের করতে সচেষ্ট হব। আল্লাহর অশেষ কুদরত, মা রাত 10টায় হাসপাতালে আসেন। জরুরি বিভাগ থেকে আমার কাছে ফোন আসে, এন্ডোস্কোপি স্যুট রেডি হয়। রাত 10:30টায় আমাদের টিম সব মিলে আমরা হাজির হই। আল্লাহর অশেষ রহমতে রাত 11টায় মাত্র 7 মিনিটের ব্যবধানে আমরা বাটন ব্যাটারিটি বের করতে সক্ষম হন। আমি আপনার কাছে আসবো। ডাক্তার সারাবন্ত হুরা, আপনার কাছে জানতে চাই যে আপনি অনেক প্রোগ্রাম করেছেন শ্বাসনালীতে এরকম আটকে যাওয়ার বিষয়ে, কিন্তু
মানে যেই জিনিসটি একটি শিশু গিলে ফেলছে এটি শ্বাসনালীতে যাবে না খাদ্যনালীতে যাবে, এটি কেন মানে এই মানে কাছাকাছি তো দুটো জায়গা, আসলে কেন এরকম পার্থক্য হয়? আচ্ছা, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে যে কোনো কিছু মুখে দেখ না কেন সে তো খাদ্যনালীতেই যাওয়ার কথা, তাই তো? জি। কিন্তু খাদ্যনালীতে না যেয়ে কেন শ্বাসনালীতে যাচ্ছে? কারণ শ্বাসের সঙ্গে মুখে কি সম্পর্ক? অ্যাকচুয়ালি আমার গলার মধ্যে কিন্তু আমাদের শ্বাসনালী এবং খাদ্যনালীর দুটো অরিফিস থাকে, যেটা একটা কমন একটা ঢাকনা দিয়ে বন্ধ থাকে। আমরা যখন শ্বাস নেই মুখ দিয়ে তখন খাদ্যনালীটা সেই ঢাকনা দিয়ে বন্ধ থাকে, আর যখন খাই তখন কিন্তু খাদ্যনালীটা খুলে যে কমন ঢাকনাটা শ্বাসনালী বন্ধ হয়ে থাকে। ঠিক অটো হয়। এটা অটো, আমাদের শরীরের ফিজিওলজি হচ্ছে এরকম। কিন্তু ধরেন একটা বাচ্চা, যে আমরা যখন খাই আমাদের মাথায় মস্তিষ্ক আমরা রেডি যে আমরা খাচ্ছি, তখন ওই খাদ্যনালী খোলা শ্বাসনালী বন্ধ। কিন্তু আপনি ভেবে দেখেন, যদি আপনি অনেক সময় হয় না খাওয়ার সময় ওই যে ভিমরি খাই বলে সবাই, যে মাথার মধ্যে একটু বাড়ি দেয়, কেউ বলে যে কেউ তোমার কথা ভাবছে বা তুমি ভাবছো, মানে কি আনমাইন্ডফুল। তার মানে ওই কোঅর্ডিনেশনটা হয় না। কিংবা আপনি কথা আপনি খাচ্ছেন, হঠাৎ করে কেউ একটা ফানি কিছু বললো, ফানি কিছু বলে আপনি হেসে উঠলেন, যখন হাসবে তখন কিন্তু শ্বাসনালী খুলে যাবে, তখনই কিন্তু ওই গলার ভিতর কিছু ঢুকে যাবে, চোকিং যেটা হয়। তো বাচ্চারা যেটা হয় সাধারণত মানে এই কারণেই কি মানে খাবার সময় অন্তত কনসেন্ট্রেশন দেওয়ার কথা বলা হয় এরকম? ওর জন্যই কিন্তু এই কথাগুলো বলা হয় যে কনসেন্ট্রেশন দিয়ে খাওয়ার কথা। তো বাচ্চারা কি হয় আপনি একটু ভেবে দেখেন, আপনার বাচ্চা কিভাবে খায়? বাচ্চা ঘুরে বেড়াচ্ছে চারদিকে, খাচ্ছে, কার্টুন দেখছে, হাসছে, এবং ও যে খাচ্ছে এটার মধ্যে হয়তো কেউ মোবাইল দেখছে বা নানা প্রকার ঘুরছে, মা পিছনে ঘুরছে, ও দৌড়াচ্ছে। তো এই যে ব্যাপারগুলোর সাথে খাওয়ার সময় হচ্ছে সে আনমাইন্ডফুল থাকছে, হেসে উঠছে, এটা তো এক নম্বর কারণ। কিছু ওর অ্যানাটমিক্যাল কিছু ব্যাপার থাকে, যেমন ওর মোলারটিতে হয় না এই সময়, তখন ও একেবারে চিবিয়ে গুঁড়া করে ফেলতে পারে না, একটু বড় চাং থাকে। এই চাংটা যদি বড় থাকে এই সময় আনমাইন্ডফুলি যদি সে হেসে উঠে ওটা চলে যেতে পারে। দু নম্বর হচ্ছে ওদের এখানের অ্যানাটমিও এরকম যে কোঅর্ডিনেশনটা ওরা খুব পারফেক্টলি করতে পারে না। তো 2 বছরের নিচের বাচ্চাদের কিন্তু এই সমস্যাগুলো হয়। এরপরে কোনো বাচ্চাদের অ্যাডিনয়েড বড়, তারা মাউথ ব্রিথ করে, 2 বছরের উপরে বাচ্চারা হাইপারট্রফি ইনফেরিয়র টার্বিনেট, নাকটা বন্ধ, শুধু মুখ দিয়ে শ্বাস নেয়। কোনো মা বলে যে রাত্রেবেলা হা করে শ্বাস নিচ্ছে, ও দিনের বেলাও খাওয়ার সময়ও ও মুখ দিয়ে শ্বাস নিচ্ছে। এদেরও কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যে ওখানে চলে যেতে পারে। ধন্যবাদ। আমি আরও প্রসঙ্গে তো আসবই। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই যে আমরা সম্প্রতি এই কথাগুলো একটু বেশি শুনছি বা বের করার পদ্ধতি বের হয়েছে শিশু হাসপাতালে বা বেসরকারিতে কোথাও কোথাও হচ্ছে, কিন্তু এর আগে দীর্ঘদিন ধরে এই পদ্ধতি হয়তো বাংলাদেশে শুরু না হওয়ার আগে কোনো কিছু আটকে গেলে শিশু হাসপাতালে কিভাবে এগুলো বের করা হতো? এটা কি সার্জারি একমাত্র পথ ছিল কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেই সমস্ত ফরেন বডি বাচ্চারা খেয়ে থাকে সেগুলো শ্বাসনালীতে গেল না খাদ্যনালীতে প্রবেশ করলো, এটাকে প্রথমত আমরা নির্ণয় করার চেষ্টা করি। যদি শ্বাসনালীতে ঢুকে এবং সেই অবস্থায় বাচ্চাটার সামগ্রিক পরিস্থিতিটা কি সেটাকে অ্যাসেস করার চেষ্টা করি। তার কি খুব শ্বাসকষ্ট হচ্ছে, তার মুখ থেকে লালা বের হচ্ছে, নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, এরকম যদি সিচুয়েশন হয় তখন আমরা ধরে নেই এটা শ্বাসনালীতে সম্ভবত প্রবেশ করেছে। আচ্ছা, মানে এটা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই অ্যাসেস করতে পারে, এটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। জি। আর এমন যদি হয় যে কোনো কিছু খেয়ে ফেলছে কিন্তু তার এই ধরনের সিমটম দেখা যাচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে না, মুখ থেকে লালা পড়ছে না, অথবা কথা বলতে কষ্ট হচ্ছে না, খেতেও পারছে, এরকম হলে তখন আমরা ধরে নিই এটা হয়তো খাদ্যনালীতে প্রবেশ করেছে। তো যখন আমরা সন্দেহ করে শ্বাসনালীতে প্রবেশ করেছে, সে বাচ্চা শ্বাস নিতে পারছে কি পারছে না সেই গুরুত্ব বিবেচনা করে আমরা তাকে প্রপার ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করি। এখন এরকম সিচুয়েশন যদি হয় যে তাকে কোনোভাবেই আমরা এই এন্ডোস্কোপ করে বা যে আমরা বলি ব্রঙ্কোস্কোপ, ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপ অথবা রিজিড ব্রঙ্কোস্কোপ, এটা যখনও আমাদের এখানে আবিষ্কার হয় নাই অথবা এটা ইউজ হয় নাই, তখন আমরা এই সমস্ত বাচ্চাদেরকে সবকিছুতে সার্জারি করা লাগতো। বিশেষ করে ইএনটি ডাক্তার তাদেরকে এটা বের করার চেষ্টা করতেন। তো এখন ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপ আছে, রিজিড ব্রঙ্কোস্কোপ আছে, এগুলো দিয়ে বিশেষত যারা এই কাজ করছেন এই বিষয়ে, তো ওনারা সহজে বের করতে পারেন। আর কিছু কিছু ফরেন বডি আছে যেটা শ্বাসনালীর মধ্যে ঢুকে যায়,
শ্বাসনালী খাদ্যনালীর মধ্যে ঢুকে যায়। তার মধ্যে যেমন ইসোফেগাসে আছে, স্টোমাকে আছে, স্টোমাকের নিচেও খাদ্যনালীর মধ্যে এটা থাকে। যদি ইসোফেগাসের মধ্যে আটকা পড়ে সেক্ষেত্রে তার শ্বাসকষ্ট হতে পারে, খাবার খেতে সমস্যা হতে পারে, মুখ থেকে লালা বের হতে পারে, তার পেইন হতে পারে, ব্যথা হতে পারে। তখন আমরা সেটাকে চেষ্টা করি যে এটা খাদ্যনালীর কোথায় আছে, এটাকে আমরা এক্সরে করলে এটা বুঝতে পারি। সিম্পল প্লেন এক্সরে করলেই অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ অ্যান্ড ল্যাটারাল ভিউ করলে আমরা বুঝতে পারি এটা কি শ্বাসনালীর মধ্যে আছে না খাদ্যনালীর মধ্যে আচ্ছা, আছে। আমি সার্জারি প্রসঙ্গে আসবো। অধ্যাপক সালাউদ্দিন মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে ধরেন এমন হলো যে বাবা বা মা কেউ আসলে জানতেই পারলো না সে কি খেয়েছে, আবার তারা এমন চিকিৎসকের কাছে গেল যাদেরকে আমরা জিপি প্র্যাকটিশনার বা যেভাবে বলি না কেন, তিনি হয়তো এটি মাথাতেই নিলেন না, কারণ চিকিৎসকদের মধ্যেও তো এটার ব্যাপারে এক ধরনের অসচেতনতা আছে। মানে এটি কোন পর্যায়ে গিয়ে আসলে জানা সম্ভব? এটি কি জানার কোনো উপায় আছে? খুব চমৎকার প্রশ্ন। আসলে যখন সামনে বাবা মার সামনেই যখন একটা বাচ্চা খেয়ে ফেলে তখন তো বাবা মা জানেন যে ভিতরে গিয়েছে, তৎক্ষণাৎ পার্শ্ববর্তী ডাক্তারের কাছে গেলে একটা এক্সরে দিয়ে দেয়, এক্সরেতেই ধরা পড়ে যায়। জি। আমাদের কাছে ঠিক 15 দিন আগে এমন একটা বাচ্চা এলো যার 3 মাস যাবত একটা ম্যাচ লাইটারের উপরের যেই পাতটা আছে, লোহার বা তামার পাত, ওই পাতটা সে খেয়ে ফেলেছে। কিন্তু কেউ জানে না। ওইটা ছিল একটা নষ্ট ম্যাচ লাইটার, যেটা দিয়ে ও সবসময় খেলতো। কিন্তু মা অনেকদিন পর লক্ষ্য করে যে ম্যাচ লাইটের উপরের ম্যাচ লাইটের উপরের পাতটা নেই। নাই। কিন্তু বাচ্চা মাঝে মাঝে একটু পেটে ব্যথার কথা বলতো, কিন্তু খুব সিগনিফিকেন্ট না। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কিন্তু একটা এক্সরে করে শুধু, যে কি ব্যাপার, ও এতদিন থেকে বলছে প্লেন একটা এক্সরে। ওই এক্সরেতেই ধরা পড়ে খাদ্যনালীর শেষ প্রান্ত, যেটাকে আমরা বলি প্রি পাইলোরিক রিজিয়ন, ওখানে গিয়ে এটা আটকে আছে। আচ্ছা। সো এবং 3 মাস যাবত আটকে ছিল। এবং এই কাজেই নিজের চোখে না দেখলে এক্সরে ছাড়া এটা বোঝা আসলেই কঠিন। ডাক্তার সারাবন্ত হর, আপনার কাছে জানতে এখন চাই যে এখানে আমি একটা কথা জি, জি, বলতে চাই জি। যে এক্সরেতে হচ্ছে কোন জিনিসগুলো ধরা পড়বে, শুধু মেটালিক, সেটা আচ্ছা। রেডিও অপটিক বলা হয়। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো শ্বাসনালীতে চলে যায়, যেমন খাবার, কিন্তু যেমন খাদ্যনালী তো খাবার যাবেই, এটা কিন্তু ফরেন বডি না। কিন্তু শ্বাসনালীতে খাবার যাওয়া, যেটা নর্মাল একটা নিউট্রিশিয়াস একটা ফুড, সেটাও যদি শ্বাসনালীতে যাও, সেটাও কিন্তু আমাদের জন্য ফরেন বডি। কাজেই এই ফরেন বডিগুলো আবার কিন্তু এক্সরেতে আসে না। মানে রেডিও লুসেন্ট যে ফরেন বডি, যেমন খাবার, প্লাস্টিকের বিট, এই যেই বাচ্চারা খুব আকর্ষিত, যেমন পিনাট, বাদামটা এত বেশি, এবং সিড, বিভিন্ন খাবার বা এটা ফলের বিচি, সেগুলো কিন্তু চলে যাচ্ছে, কিন্তু সেগুলো এক্সরেতে আসছে না। কিন্তু ডাইরেক্ট এভিডেন্স নাই যে সরাসরি, কিন্তু শ্বাসনালীতে যে কি করে, কোথাও যদি পুরো আটকে যায়, ওই যে একটা সাদা হয়ে গেল, সেটা নিউমোনিয়াতেও হতে পারে। আবার কোথাও যে যদি অর্ধেক আটকে গেল, বাতাস ভিতরে যে জমা হয়ে যাচ্ছে, তখন পুরা কালো হয়ে যাচ্ছে, সেটা কিন্তু দুপাশেও যদি হয়, সেক্ষেত্রে ইমফাইসিমা বা লাংসের অন্য কোনো রোগ কিংবা অ্যাজমা থেকেও হতে পারে। কাজেই শ্বাসনালীতে যখন ঢুকে যায়, তখন এই ব্যাপারটা আসলে একটু ডিফিকাল্ট ব্যাপার, সেটার সঙ্গে সব কিছু কোরিলেশন আছে। কিন্তু আমরা অলরেডি মোর দেন 600 ফরেন বডি বের করেছি। এই আমাদের যে বর্তমানে এই পর্যন্ত স্টেটাস, সেখানে আমরা দেখেছি যে অনলি 18% ওরা বাবা মা বা বাচ্চা ফরেন বডি হিস্ট্রি দিচ্ছে। মাত্র 18%, মাত্র 18 বাকিটাই দিচ্ছে না বা জানা যায় এবং না। এর বাহিরেগুলো সবগুলোই অ্যাকচুয়ালি কোনো মতে। এবং আরেকটা ব্যাপার খুব এখানে লক্ষণীয়, বাবা মা খুব রেজিস্ট করে, না না আমি তো বাচ্চাকে খুব সাবধানে রাখি, এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো পসিবিলিটি নাই। কিন্তু ব্যাপারটা এখানে সচেতনতার চেয়েও আরেকটা ব্যাপার আছে, ওই যে বললাম কিছু ফিজিওলজিক্যাল ব্যাপার, এবং আরেকটা ব্যাপার 6 মাস বয়সে আল্লাহ আমাদেরকে মানুষের যে রিফ্লেক্সগুলো তৈরি করেছে, যে এক একটা বয়সে এক একটা সময় আসবে, কখন মায়ের দিকে তাকিয়ে হাসবে, কখন সে দুই জিনিস দেখবে, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে সেট করা। সেরকম 6 মান্থ হচ্ছে একটা ডেভেলপমেন্টাল মাইলস্টোন একটা পায়। কিভাবে? সব কিছু মাউথিং বলি আমরা সেটা, সেই জিনিস দিয়ে মুখে নিবে। এই সময় একটা বাচ্চা পৃথিবী এক্সপ্লোর করবে তার জিহ্বা এবং মুখ দিয়ে, সেটা খাদ্যবস্তু নাকি খাদ্য না, হার্মফুল কিনা, সেইটা বোঝার ক্ষমতা তার নাই। তাহলে সেই সময় এটা তার রিফ্লেক্স, এটা তার ডেভেলপমেন্টাল এজ এ রিফ্লেক্স একটা নর্মাল চাইল্ডের। তো সেই সময় সে মুখে দিচ্ছে।
এবং যেটা হয় বিটার যদি হয় তখন কিন্তু সে ওই খাদ্যনালী বন্ধ হয়ে শ্বাস নিয়ে কেঁদে উঠলো, শ্বাসনালী খুলে গেল। তো এই ব্যাপারগুলো খুবই ডিফিকাল্ট। তো এই ব্যাপারে আমাদের ব্রঙ্কোস্কোপিটা শুধু থেরাপিউটিক পারপাস না, আমি সেই জায়গাতে আসবো। সেক্ষেত্রে ডায়াগনোসিসের ক্ষেত্রে ইউজ হয়। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনার কাছে জানবো যে কোন সময় আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় যে খাদ্যনালীতে বা শ্বাসনালীতে গেছে, বের করার কোনো উপায় নেই, আপনাদেরকেই বের করতে হবে, কিন্তু সেটিও অনেক কঠিন হয় আর কি। কঠিন আদৌ হয় কিনা আমি জানি না। হ্যাঁ, ধন্যবাদ। আসলে শ্বাসনালীতে গেলে যদি ব্রঙ্কোস্কোপ করে বের করা যায় সেটা হচ্ছে বেস্ট। যদি কোনোভাবেই ব্রঙ্কোস্কোপ করে বের করা না যায় সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়। আরেকটা হচ্ছে যখন এই ফরেন বডিটা ট্রাকেয়াতে আটকা পড়ে, যেটা মূল শ্বাসনালী, যেখান থেকে শ্বাস ভিতরের দিকে নামতেই পারে না, সেই ক্ষেত্রে ইমার্জেন্সি ট্রাকেস্টমি করার প্রয়োজন হয়। তারপরে আমরা সেই পেশেন্টকে এই বক্ষব্যাধি সার্জন যারা আছেন বা বক্ষব্যাধি চিকিৎসা যারা করেন তাদের কাছে আমরা পাঠিয়ে দিই। আর যেই সমস্ত খাদ্যবস্তু বা ফরেন বডি যেগুলো খাদ্যনালীতে ঢুকে কিন্তু দীর্ঘদিন যাবৎ আটকা পড়ে থাকে, যেটা সহজে বের হচ্ছে না, তার মধ্যে ইসোফেগাসও হতে পারে, স্টোমাকও হতে পারে, ইন্টেস্টাইনও হতে পারে। কিন্তু আমার জানার বিষয় যে হচ্ছে যে আপনাদেরও ডিফিকাল্ট হয় কিনা কখনো কখনো, যে এমন কোনো জায়গায় আটকে গেছে, এরকম তো কোনো বিষয় নেই? আমাদের ডিফিকাল্ট হয় যে অপারেশন করে বের করা লাগে, কিন্তু অনেক ফরেন বডি আছে যেটা সাধারণত অপারেশন করার প্রয়োজন হয় না। আচ্ছা, সেইগুলোকে আমরা অপেক্ষা করি। এখন তার মধ্যে যেরকম আছে মেটালিক যে সমস্ত জিনিস আছে, কয়েন, যদি এটা ইসোফেগাস থেকে স্টোমাকের মধ্যে পাস করে সেটা সাধারণত স্পন্টেনিয়াসলি পায়খানাস্তার মলদার সাথে এটা বের হয়ে যায়। অনেক ফরেন বডি আছে যেগুলো শার্প পয়েন্টেড এবং বেশ লম্বা, সেই ফরেন বডি যদি ইসোফেগাসে আটকা পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেটা বের করাটা খুবই ডিফিকাল্ট হয়। সেই ক্ষেত্রে সার্জারি ছাড়াও এন্ডোস্কোপ করে সেটা বের করা সম্ভব, যেমন ডক্টর সালাউদ্দিন ওটা বের করে থাকে। অনেক সময় সেই শার্প ফরেন বডি যেরকম পিন অথবা সেফটি পিন অথবা টুথপিক, হ্যাঁ, এগুলো খুবই পয়েন্টেড থাকে, সেগুলো যদি খাদ্য থলির মধ্যে আটকা পড়ে থাকে, দীর্ঘদিন থাকে, মোর দ্যান 48 আওয়ার্স, অথবা অনেক ফরেন বডি আছে যেটা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত ওখানে। এটা কি সারগুলো কি গেথে যায় কিনা অনেক ক্ষেত্রে? হ্যাঁ, এটা ওই যে খাদ্য নালীর যে লেয়ার আছে সেটার মধ্যে একটা পোর্শনটা গেথে থাকে। আচ্ছা, যে কারণে সহজে এটা তা না, কিন্তু কখনো কখনো এখন যেগুলো গেথে থাকে সেগুলো হচ্ছে যদি স্টোমাকের মধ্যে থাকে সেগুলোকে এন্ডোস্কোপের মাধ্যমে এটা বের করা যায়। কিন্তু কখনো কি এমন হয় যে আপনি সার্জারি করতে গিয়ে এই এন্ডোস্কোপিও করা লাগছে, এট এ টাইম আপনারা টিমে কাজ করছেন, এরকমও প্রয়োজনীয়তা পড়ে কিনা? এটা সাধারণত আগে নির্ধারণ হয়ে যায়, হয় সার্জারি করতে হবে অথবা যেটা দেখা যায় যে এন্ডোস্কোপ করে যে সমস্ত ফরেন বডি বের করা যায়, যেমন ইসোফেগাস, স্টোমাক, ডিউডেনাম, সেটা তো আপনার কাছে পাঠানোর দরকার নাই, এই পর্যায়ে পর্যন্ত আমাদের কাছে আসে না। যখন এটা ডিউডেনামের পাস করে ইন্টেস্টাইনের মধ্যে পড়ে যায়, সেগুলো তখন আর এন্ডোস্কোপ করে বের করা যায় না। সেই সমস্ত ফরেন বডিগুলোকে আমরা আবার ক্লাসিফাই করি, এটা কি রাউন্ড ফরেন বডি, এটা কি ম্যাগনেট, এটা কি কয়েন, তো এটা কি শার্প অবজেক্ট, এইগুলো কিছু কিছু জিনিসটাকে অ্যাসেস করার পরে আমরা সেগুলোকে কি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করব না সার্জারিতে যাব। সার্জারির মধ্যে আবার বিভিন্ন ধরনের আছে, এটাকে আমরা ল্যাপারোস্কোপ করে করব না ওপেন সার্জারি করে করব, এটা ডিপেন্ড করে তার পজিশন কোথায় এবং কোন ধরনের ফরেন বডি এবং কতদিন যাবত সেটা বন্ধ আছে। আচ্ছা, এখানে একটা কথা আমি বলতে চাচ্ছি যে সার্জনের সাথে যে মিনিমালি ইনভেসিভ সার্জন, মানে আমরা তো একটু খুব মিনিমাল একটা ইনভেসিভ সার্জারি এটা টাইপ যে কাটা ছেঁড়া ছাড়া,
এ দুটো কিন্তু একটার সঙ্গে একটা লিঙ্ক করা। যেমন শ্বাসনালীর ভিতরে আপনার ঢুকে গেছে প্রক্সিমালি, একদম এমন সেন্ট্রাল এয়ারে অবস্ট্রাকশন বলে। একটা বাচ্চা যদি পুরা, যেটা আমার শ্বাসটা দুলাংসের ভিতরে ঢুকবে ট্রাকিয়া দিয়ে, তো আমি সদর দরজা বন্ধ হয়ে গেছে, তখন ভিতরের দরজা খোলা না বন্ধ এটা কিন্তু ব্যাপার না, মানে খুব বাংলা ভাষায় বলতে গেলে, সহজ ভাষায় বলতে গেলে। তো এমন যদি সেন্ট্রাল এয়ারওয়ে বন্ধ হয়ে যায়, সেই বাচ্চা কিন্তু বাঁচবে সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট। মানে এই সময় একটা ব্রঙ্কোস্কোপি করার যে আসার যে এক্সেস, তার আগে কিন্তু আমার আরেকটা সার্জিক্যাল একটা এক্সেস দরকার হচ্ছে। এই বাচ্চাটাকে বেঁচে মানে থাকাটা জরুরি একজন এন্ডোস্কোপি কিংবা হচ্ছে ব্রঙ্কোস্কোপিস্টের কাছে যাওয়ার আগ পর্যন্ত। 5 মিনিটে কিভাবে সম্ভব? এখন এইরকম একটা কন্ডিশন হচ্ছে ইমার্জেন্সি ট্রাকিওস্টমি। যেমন আমার শ্বাসনালী এখানে আটকে গেছে, আমি এরকম বেশ কিছু আমার কাছে পেশেন্ট আসে যে ট্রাকিওস্টমি করার পর আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ইভেন ট্রাকিওস্টমি টিউব দিয়েও আমি বাঁশি বের করেছি, বিভিন্ন ফনবডি বের করেছি। তো সেই সময় ওকে তো বাঁচাতে হবে। তো সেই জন্য যেটা হয়, যেই জায়গায় ফনবডি আটকে গেছে তার ঠিক ডিস্টালি, তারপরে যদি আমি একটা জাস্ট কিছু না, যে ফুটা করে ট্রাকিওস্টমি করা হয়, ওখান দিয়ে বাতাসটা যায়। তো এটা হচ্ছে একটা জীবন রক্ষাকারী, তার মানে সার্জনরা কিন্তু এই কাজটা করে দিয়ে আমাদের কাছে পাঠাতে পারছে। আচ্ছা। এটা গেল আগের ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে রিমুভালের ক্ষেত্রে একেবারে ডিফিকাল্ট কেস। এমন ধরেন একটা ফরেন বডি আটকে গেছে, হিজাবের পিন, যেটা আমার ধরার জন্য তো একটা এন্ড লাগবে, অথচ ব্রঙ্কোস্কোপি ঢুকিয়ে দেখছি যে দুপাশ দিয়ে পেনিট্রেট হয়ে গেছে। সামহাও এটা তো ছোট জায়গায়, ন্যারো একটা জায়গায় আমাদের কাজ করতে হয়, যেটা পারছে না। সেসব ক্ষেত্রে তো সার্জন ওটা একেবারেই ওপেন করে অপারেশন করে বের করছে। কিন্তু এরপরেও সার্জারিতে কিছু কমপ্লিকেশন হতে পারে। যেমন কি কমপ্লিকেশন? এই যে সালাউদ্দিন ভাই বললো বাটন ব্যাটারি, এই বাটন ব্যাটারিটা বের করেনি, সার্জনের কাছে গেছে, কিন্তু ততদিনে আরেকটা সমস্যা হয়ে গেছে। এই যে খাদ্যনালীর যে পাশে আছে, শ্বাসনালীর সঙ্গে সংযোগ হয়ে গেছে, ফুটা হয়ে গেছে। কমপ্লিকেশনগুলো কিন্তু আবার সার্জনরা এটা কিন্তু পরে এইটার অপারেশন লাগে। অধ্যাপক সালাউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সময় পাওয়া না পাওয়ার যে ব্যাপার, এমনও কি হয় আপনাদের রিসার্চে যারা আসলেন, যেমন আপা 600 জনের কথা বলেছে, আপনি একটি গবেষণা করেছেন যে আসতেই পারেনি, ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক মাত্রায় বা মারা গেছে, ওই চিত্রটা, ওই পার্টটা একটু জানতে চাই। আমার নিজের গবেষণা আছে, গত 3 বছরে 97টা ফরেন বডি যারা বাচ্চারা খেয়েছিল এবং বের হয়নি, তাদেরকে নিয়ে আমি গবেষণা করেছি এবং তাদের বের হয়নি, এগুলো বের হয়নি, যেগুলো বের হয়নি যাদেরকে আমার বের করতে হয়েছে তাদেরকে নিয়ে আমরা গবেষণা করেছি। এরকম 97টা বাচ্চা, যার মধ্যে সবচেয়ে কমন ছিল কয়েন 67%, 5টা ছিল বাটন ব্যাটারি, তারপরে ওই পানির ট্যাপের ওয়াশার ছিল, চাবি ছিল, ব্যাগের মহিলাদের ব্যাগের রানার ছিল, লটস অফ। তো এই করতে গিয়ে আমরা দেখেছি যে বিপদ কাদের আসলে, এটা দুইটা অ্যাসপেক্টে নিয়ে নিতে হয়। একটা হচ্ছে জিনিসটা কি রাউন্ড না জিনিসটা শার্প, চোখা। যদি জিনিসটা রাউন্ড হয় বিপদ কম, স্পন্টেনিয়াসলি বের হয়ে যাওয়ার সম্ভাবনা 90%। এরপরে আসেন, এটা গেল যদি শার্প হয়, তাহলে যেটা আলাপ হচ্ছিল একটু আগে, যে এটা যে কোনো জায়গায় খাদ্য নালী হোক, খাদ্য থলি হোক, গেঁথে যেতে পারে। গেঁথে যেতে গেলে আর বের হয় না, তখন এটাকে রিমুভ করতেই হয়। এটা গেলো এক। আরেকটা হচ্ছে সাইজ। আমেরিকান সোসাইটি অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ডোস্কোপি অ্যান্ড ইউরোপিয়ান সোসাইটি, তারা স্পেসিফিক সাইজ, অনেক গবেষণার পর একটা সাইজ ঠিক করেছেন তারা, সেটা হচ্ছে লেন্থ আর উইথ। লেন্থটা যদি ফরেন বডির 5 সেন্টিমিটারের কম হয়, আর উইথটা যদি ফরেন বডির 2.5 সেন্টিমিটারের কম হয়, তো বলেছে এরা মোটামুটি এটা বের হয়ে যায়। কিন্তু যদি এর থেকে বড় হয়, সেই ক্ষেত্রে বলেছে বের হওয়ার সম্ভাবনাটা কমে যায়। তবে বিভিন্ন নির্দিষ্ট ক্ষেত্রে তো নির্দিষ্ট বাচ্চার ক্ষেত্রে নির্দিষ্ট জিনিস হতেই পারে। তো এখন আপনি যেটা বলছিলেন যে বিপদটা হয় কখন, বিপদটা হয় একটা শার্প জিনিস অথবা বাটন ব্যাটারি, এই দুইটার ক্ষেত্রেই বিপদ সবচেয়ে বেশি। গেঁথে যাওয়া এবং বাটন ব্যাটারি থেকে 2 থেকে 12 ঘন্টার মধ্যেই এসিড সিক্রেশন শুরু হয়, যেটা আমাদের যে খাদ্যনালী অথবা খাদ্যথলির যে মিউকোসা বা আবরণ বলে থাকি আমরা, এটাকে একদম সেখানে ইরোশন করে, ঘা করে, আলসার করে ফেলে। এবং ডাক্তার সারাবন যেটা বলছিলেন যে খাদ্যনালীতে হয়ে চলে গেলে খাদ্যনালী আর শ্বাসনালীর মধ্যে কমন স্পেস হয়ে যায়, যে ক্ষেত্রে তখন সার্জারি ছাড়া আর কোনো কিছু করার থাকে না। আবার খাদ্য থলিও অনেক সময় ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু আপনারা কি এমন পেশেন্টও পেয়েছেন যে আপনারা যেটাকে ব্রড ডেড বলেন, যে আসছে
আপনাদের সামনে মারা গেল কিন্তু আপনারা কিছু করতে পারলেন না, বা আপনারা পরে জেনেছেন যে বাসায় মারা গেছে, কিছু করতে পারা যায়নি, এরকম ঘটনা কেমন ঘটে? এইরকম নাকি এই ঘটনা আসলে তথ্যটা আপনাদের কাছে আসলে খুব- আসে না? খুব খুব আমাদের কাছে আসে আসলে এখানে ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি আমার ফরেন বডিটা থাকে পরিপাকতন্ত্রে, সেটা কিন্তু মারা যাবে না, কারণ এটা হচ্ছে যে দুটো ব্যাপার না, হতে এখানে তো পারে। দুটো বিষয়, একটা হচ্ছে পরিপাকতন্ত্রে গেলে মারা যাবে না, আবার শ্বাসনালীতে আটকে গেলে অনেক সময় আপনাদের কাছে আসারও টাইম পাবে না। হ্যাঁ, টাইম পাবে না। কাজেই এখানে দুটোকে একভাবে যদি আপনি মর্টালিটিটা দেখেন তাহলে হবে না, কারণ খাদ্যনালীটা যখন আমার কাছে আসবে সেটা অনেক দেরি করে হোক আর পরে হোক অনেক কমপ্লিকেটেড হবে। বাটন ব্যাটারিটা শুধু এক্সেপ্ট বাটন ব্যাটারি, সেটা অনেক অনেক একটু রিস্কি ব্যাপার। আদারওয়াইজ যে কোনো কিছু যদি আটকে আছে, আমার একটা ট্রান্সফার্স কোনো যে আটকে আছে, ও এদিক দিয়েও আসতে পারছে না, ওখানে ইরেশন হবে, আটকে যাবে, উপরে গ্র্যানুলেশন টিস্যু হতে পারে, বা আদার্স ওখানে এখান থেকে অ্যাবসেস হতে, ইনফেকশন হতে পারে, নানা প্রকার হতে পারে। কিন্তু অ্যাটলিস্ট এখান থেকে ওই ইমার্জেন্সি বেসিসে মরে যাচ্ছে এমন কিন্তু হচ্ছে না। কিন্তু শ্বাসনালীতে যদি হলে তো সে আবার বাধ্য হয়ে আসছেও। হ্যাঁ, আসছে। কিন্তু একটা ব্যাপার, এই যে বের হয়ে যাওয়ার ব্যাপারটা আসছে এখানে, জনগণ, আমি কেন এটা বলছি যে বাবা মার মনে একটা ভ্রান্ত ধারণা হতে পারে যে বের হয়ে যাওয়ার কথাটা মাথায় ঢুকে যায়, কারণ বাবা মা সবসময় চায় একটা পজিটিভ ভাইব, যে কোনো ইন্টারভেনশন ছাড়া বাচ্চাটা কিভাবে ভালো হয়, মাথার বিহাইন্ডে সবসময় ওই জিনিসটাই থাকে। তো বের হওয়ার সঙ্গে শুধু পরিপাকতন্ত্রের টা যুক্ত, বের হওয়ার সঙ্গে শ্বাসনালী বের হওয়ার কোনো অপশন নাই, এটা আপনাকে বের করে দিতে হবে। যেমন পরিপাকতন্ত্রের মুখ দিয়ে কিছু ঢুকলে স্টুল দিয়ে বের হয়ে যাবে, মানে যাওয়ার পসিবিলিটি আছে, যেতে পারে। মানে এটার বাবা মা ভাবতে পারে, ওই যে বললো যে এতদিনের মধ্যে যেতে পারে, কিন্তু এরকম কোনো বের হয়ে যাওয়ার কোনো ওয়ে নাই। যদি বের হয়ে যায় উল্টা পথে আবার বাইরে বের আসবে, সেটা আরো মারাত্মক। তখন সাবগ্লটিক রিজিয়নে সে আটকে গেলে ওই যে সেই 3 থেকে 5 মিনিট সেই সময়টা পাওয়া যাচ্ছে। তার মানে খুবই একটা অ্যাকিউট ইমার্জেন্সি হচ্ছে এয়ারওয়ের ফরেন বডি, যেটা এই যে আপনি যে বলেন আস্তে আস্তে বাচ্চাটা হয়তো খারাপ হয়ে গেছে, এরকম কিন্তু অহরহই ঘটছে শ্বাসনালীর ক্ষেত্রে। ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই যে আপনি যেহেতু অনেক ধরনের সার্জারি করেন, আপনি জানেন যে বাংলাদেশে এই যে খতনাকে কেন্দ্র করে মানুষের যে ভীতি, মানুষ নানান টেনশনে থাকে, এই ধরনের ঘটনাতেও সার্জারি করাতে গিয়ে মানুষের মধ্যে কত ভীতি কাজ করে, বা আসলে তো করাতে চায় না মূলত, মানে সেখানে এই পদ্ধতিটা কি, এখানেও কি আসলে বিকল্প পথ আছে কিনা? যে আমরা খতনার ক্ষেত্রে যেমন দেখি যে আপনি ফুল আজ্ঞান করবেন না, অর্ধেক করবেন, এটি নিয়ে কিন্তু মানুষও অনেক কিছু ঘাটাঘাটি করে তারপরে আসে, এক্ষেত্রে কি হয়? ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর একটা বিষয়ের অবতারণা করেছেন। আসলে মুসলমানই তো ছোট সময় আমরা দেখেছি যে ট্র্যাডিশনাল যে হাজাম দিয়ে হতো আর কি, এখনও ম্যাক্সিমাম মুসলমানই হাজাম দিয়েই করেন। তো আমরা যারা পেডিয়াট্রিক সার্জন বা প্লাস্টিক সার্জন যারা সার্কামসিশন করেন, তারা সাধারণত ঘুম পাড়িয়ে নেন। এটা দুইভাবে হতে পারে, একটা হলো ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে, আরেকটা হচ্ছে লোকাল বা রিজিওনাল অ্যানেস্থেসিয়া দিয়ে। তো ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে এখন আর সার্কামসিশনের খুব একটা প্রয়োজন হয় না, রিজিওনাল অ্যানেস্থেসিয়া দিয়ে এটা করা যায়। এখন এই রিজিওনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য এক্সপার্ট অ্যানেস্থেটিস্টের প্রয়োজন, যারা শিশুদের অ্যানেস্থেসিয়া দিয়ে থাকেন, এবং তারা কোন অবস্থায় কোন ধরনের অ্যানেস্থেসিয়া দিবেন এবং ওই বাচ্চার জন্য কোনটা প্রযোজ্য। বিপত্তি যত ঘটেছে তা অ্যানেস্থেসিয়া নিয়েই হয়েছে আর কি বাংলাদেশে, সব ক্ষেত্রেই সার্জনদের জন্য কোনো সমস্যা হয়নি। তো এখন এই অ্যানেস্থেসিয়াটা সে যদি শিশু অ্যানেস্থেটিস্ট না হয়, বাচ্চার অন্য কোনো কোমরবিডিটিস আছে কিনা সেটা সে যদি না জানে, সেই অবস্থায় যদি তাকে ঘুম পাড়ানোই হোক অথবা ফুল অ্যানেস্থেসিয়া দেওয়া হোক, সেখান থেকে সমস্যা হতে পারে। বাট একজন শিশু বিশেষজ্ঞ অ্যানেস্থেসিওলজিস্ট যদি থাকেন, তাহলে তিনি এটাকে ভালো করে অ্যাসেস করতে পারবেন এবং ওই বাচ্চার জন্য যে ধরনের অ্যানেস্থেসিয়া দেওয়া প্রয়োজন সেটা তিনি প্রয়োগ করবেন। সেক্ষেত্রে বাচ্চার এই ধরনের মরবিডিটি বা মর্টালিটি এটা নাই বললেই চলে। আমার 32 বছরের এক্সপিরিয়েন্সে আমি আমার কোনো পেশেন্টের এই ধরনের কোনো সমস্যা হতে দেখিনি। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক সালাউদ্দিন, আপনার কাছে জানতে চাই যে একেবারে কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত আসলে এটি সাধারণত ঘটে থাকে? বাবা মায়েরা তো সবচেয়ে বেশি সতর্ক থাকে যে আমার সন্তানের মানে কখনো মানতেই চায় না, কিন্তু এই সতর্কতার মাত্রা আরও কোথায় যাওয়া উচিত সেটি আপনার কাছে জানতে চাই।
চমৎকার প্রশ্ন। আমার যে গবেষণা, যেটা ইন্টারন্যাশনাল ইন্ডেক্স জার্নাল এলসেভিয়ারে পাবলিশড হয়েছে গ্যাস্ট্রোন্টোলজি অ্যান্ড এন্ডোস্কোপিতে, সেখানে 97টা ফরেন বডির মধ্যে 3 থেকে 5 বছরের বাচ্চাদের মধ্যে এটার আধিক্যম 90% ক্ষেত্রেই দেখা গেছে। এবং যেটা বললেন সচেতনতার জায়গাতে অবশ্যই বাবা মারা অনেক সচেতন থাকেন, কিন্তু এক্ষেত্রে বলবো যে জিনিসটা বাচ্চারা মুখে দেয় অথবা গিলে ফেলতে পারে অথবা শ্বাসটা যেতে পারে, যে সাইজের বস্তুগুলা বা ছোট বস্তুগুলা, এগুলা যেন বাচ্চার রিচের মধ্যে কোনো অবস্থাতেই না রাখে, বাচ্চা যেন নাগালে না থাকে। কারণ বাচ্চা তো আর ইচ্ছে করে এটা খায় না, খেলতে খেলতে মুখে দেয়, হঠাৎ করে অসাবধানতা বশত শ্বাসনালী অথবা খাদ্যনালীতে চলে যায়। তো এই ক্ষেত্রে 0 টলারেন্স। বাবা মাকে সচেতন হতে হবে। এমন কোনো বস্তু রেগুলার ব্যবহার, যেমন কয়েন পকেটে মানিব্যাগে থাকে, সবাই মনে করে হয়তো বাবারা মানিব্যাগে পয়সাটা, মানিব্যাগ তো মোটা হচ্ছে, এটা এখানে রেখে দিই, পরে কখনো গরিব মানুষকে কেউ দিয়ে দিবে। সে রাখলো কিন্তু রিচের মধ্যে ড্রেসিং টেবিলের উপরে। আবার মা বাসায় এসছে, তাকে তো পুরো সংসার চালাতে হয়, রান্না বসাতে হবে, বাসায় এসেই কোনো মতে তার হিজাব পিন বা ব্রোঞ্জটা খুলে রেখে, ড্রেসিং খুলে রেখেই সে রান্নাঘরে ঢুকে গেল। কিন্তু সে তো ব্যস্ত, তার রান্না করতে হবে, দুপুর 2টা-3টার মধ্যে টেবিলে খাবার দিতে হবে। কিন্তু ওটা ওখান থেকে যে একটা নিরাপদ জায়গায়, যেখানে বাচ্চা নাগালের মধ্যে থাকবে, সে জায়গাটা বাদ দিয়ে যে একটা নিরাপদ জায়গায় রাখবে, সেটা কিন্তু রাখেন না। সেক্ষেত্রে পরিবারের সবাইকে সচেতন হতে হবে, শুধু বাবা মা নয়, পরিবারে যদি নানি, দাদি, ফুফু, খালা যারাই আছে, যে কোনো ধরনের ছোট বস্তু কোনো অবস্থাতেই বাচ্চাদের নাগালের মধ্যে রাখা যাবে। ডাক্তার সারাবন্ত হরু, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যে দেখেন আমাদের এখন টিভির পক্ষ থেকে আমরা 32 জেলাতে প্রোগ্রাম করেছি, হাসপাতালগুলোতে গেছি, সেখানে একটি সার্জারির টিম নাই, এরকম অনেক জায়গা আছে যে হয় অ্যানেস্থেটিক্স নাই অথবা সার্জন আছে, এরকম তো একটি কম্বিনেশনের সমস্যা তো আছেই। আবার অনেক ক্ষেত্রে আছে শিশু সার্জন, এটি কল্পনাই করা যায় না। তো এই ক্ষেত্রে সার্জারির বাইরে আপনারা এন্ডোস্কোপির মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে এগুলো যে বের করছেন, সেটি ঢাকার কতগুলো সেন্টারে হচ্ছে? আর ঢাকার বাইরে যখন একটি মানুষ বিপদে পড়ে যায়, সার্জারি হচ্ছে না, আর সার্জারির থেকে বেশি প্রেশার হচ্ছে আপনারা যে পদ্ধতিতে বের করছেন, তখন আসলে জেলার বাইরে ঘটনাগুলো কি ঘটে ঢাকার বাইরে? আচ্ছা, এটা খুব এই বিষয়ে কি ঢাকাতেই তাকে আসতে হবে কিনা? আচ্ছা, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু তার আগে আমি একটা কথা বলে নিতে চাই। সাবধানতার ব্যাপারে কিছুক্ষণ আগে কথা হলো, সেটা তো হচ্ছে যে খাদ্যনালীতে যাওয়ার ব্যাপারে হলো, শ্বাসনালীর ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ, এটা বাবা মার জানা দরকার। যে কোনো কিছু যখন গলায় আটকে যায়, তখন বাবা মা যেটা করে, হাত দিয়ে বের করার ট্রাই করে। তো এই যে যখন ফিঙ্গারিং করা হয়, তখনই অ্যাকচুয়ালি ওইগুলার খাদ্যনালীতে না যেয়ে শ্বাসনালীতে চলে যায়। আচ্ছা। এবং এই জিনিসটা আমি সবসময় বলি, এখনো বলি, আপনার মনে হচ্ছে বাচ্চার গলায় কিছু আটকে গেছে, আপনি হা করে দেখছেন যে একটা জিনিস ওঠানামা করছে, ঠিক এই সময় অনেক বাবা মা করে কি, হাত দিয়ে প্রেস করে ভিতরে ঢুকিয়ে দেয়, ভাবে যে ভিতরে গেলে তো পায়খানা দিয়ে বের হয়ে যাবে, কিন্তু ওই জিনিসটা ভুল। এই জিনিসটা কোনো মতেই করা যাবে না, একেবারে সেই মুহূর্তে ডক্টরের কাছে আনতে হবে, কারণ ওটা করলে ওটা শ্বাসনালীতে যাবে, তখন খাদ্যনালী বন্ধ। আচ্ছা, মানে যখন একটা এক্সারশনে থাকে একটা বাচ্চা, তখন তাদের শ্বাসের দরকার হয়, তখন খাদ্যনালী সে অলরেডি বন্ধ করে দিয়েছে, তখন শ্বাসনালীটা খোলা, তখন আপনি যতই প্রেস করেন ওটা যাচ্ছে শ্বাসনালীতে এই সময়। এবং আপনি অনেকেই বের করার ট্রাই করে, তখন চারদিকে ইনজুরিও হয়ে যেতে পারে, তারপরে ওই জায়গাটা একদম সোয়েলিং হয়ে শ্বাসনালী আবার স্পাজম বলে, যদি ওখানে ল্যারিঙ্গো স্পাজম হয়ে যায়, তখন কিন্তু ফরেন বডি নয়, ল্যারিঙ্গো স্পাজমের জন্যই বাচ্চার কিন্তু শ্বাস বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হয়। কোথায় হয় সেটা হচ্ছে ব্যাপারটা, আপনি তো বললেন আপনার কাছে ভালো চিত্র আছে যে আমাদের একটু ঢাকার বাহিরের আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা, সব ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ব্রঙ্কোস্কোপি হচ্ছে একেবারে সুপার লেভেলের একটা ফ্যাসিলিটি, যেটা ঢাকা শহরেই সব হসপিটালে নাই। সেক্ষেত্রে গ্রামে গঞ্জে তো এটা আশা করা, মানে এই মুহূর্তে ডেফিনেটলি হতে হবে আছে যারা ফ্রিকোয়েন্টলি এগুলো করছে আর কি। আচ্ছা, যেমন অ্যাডাল্ট যারা আছেন রেসপিরেটরি মেডিসিনে যারা কাজ করে,
তারা কিন্তু এটা অনেক আগে থেকে অ্যাডাল্টে এটা প্র্যাকটিস করা হয়, যদিও ফরেন বডিটা তাদের কম, বাট এটা শুধু ফরেন বডি না, আমাদের ব্রঙ্কোস্কোপি থেকে আরও আদার্স অনেক করা হয়। সেরকম কিছু বেসরকারি পর্যায়ে আছে, সরকারি ক্ষেত্রে বক্ষব্যাধি হসপিটালে আছে, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট, আপনাদের শিশু হাসপাতাল, শিশু হাসপাতাল পেডিয়াট্রিক্সে, আমি আগে অ্যাডাল্টের কথা বলছি, যে মেডিকেল কলেজগুলোতে আছে, যেমন ঢাকা মেডিকেল কলেজে আছে। তো এসব জায়গায় বড়রাও ছোটদের অনেক সময় করে থাকেন, কিন্তু যেটা হয় যে ওদের ছোটদের সেই ছোট যন্ত্রটা নাই। ছোট যন্ত্র একদম পিডিয়াট্রিক ব্রঙ্কোস্কোপির যে সেট আপ, সেটা বেসরকারি জায়গায় আছে, যেমন যখন শিশু হাসপাতাল ছিল না তখন আমি স্কয়ার হসপিটালে এই ফ্যাসিলিটিটা ছিল, তখন এটা আমি করতাম। মাতুয়াইল শিশু মাতৃ যে হসপিটাল, সেখানে ওদের ব্রঙ্কোস্কোপির স্যুট আছে, কিন্তু ওই ফরেন বডি বের করার যন্ত্রটা নাই। আচ্ছা। হয়তো ওসব দেখতে পারে, দেখে আমাদের কাছে রেফার করে দেয়। তো এরকম শিশু হসপিটালে কমপ্লিট স্যুট আছে, যেটা দিয়ে খুব অ্যাডভান্স লেভেলের কাজ আমরা করতে পারি না, কিন্তু ফরেন বডি আমরা করতে পারি। স্কয়ার বা শিশু ছাড়া আর কোথাও এরকম কমপ্লিট সেটআপ আছে? কমপ্লিট বাচ্চাদের অ্যাডাল্ট সেটআপ আছে, যেখানে হয়তো কিছু কিছু জায়গায় তারা বাচ্চাদের করে। অ্যাডাল্টদের তো সমস্যাটা ওই পর্যায়ে যায় না, সমস্যা তো আসলে শিশুদের। আরেকটা হচ্ছে রিজিড ব্রঙ্কোস্কোপ দিয়ে অ্যাডাল্টরা যেটা করে থাকেন বাহিরে, রিজিড ব্রঙ্কোস্কোপ, যে আমরা ফ্লেক্সিবল যেটা দিয়ে করি। আরেকটা যন্ত্র আছে যেটা একেবারে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হয়, রিজিড ব্রঙ্কোস্কোপ, সেইটা কিছু ছোট কিন্তু যেহেতু ঢাকা মেডিকেলে আসার বাংলাদেশে সবার প্রবণতা বেশি আর কি, মধ্যবিত্ত নিম্নবিত্ত বা সব ধরনের মানুষেরই, তাদের কি এরকম কোনো সেটআপ আছে শিশুদের ক্ষেত্রে? শিশুদের ক্ষেত্রে রিসেন্টলি ওরা ব্রঙ্কোস্কোপ এনেছে, কিন্তু ওই যে বললাম যে ফরেন বডি বের করার ইকুইপমেন্ট তাদের কাছে নাই, তারা ওই যে দেখে ডায়াগনোসিস করতে পারে, তারপরে আমাদের কাছে পাঠিয়ে দেয়। ধন্যবাদ। বাংলাদেশ শিশু হসপিটাল। ডাক্তার দেলোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই যে এই সময়েও শিশু হাসপাতালে যেহেতু ব্রঙ্কোস্কোপি বা এন্ডোস্কোপির মাধ্যমে এগুলো বের করা হচ্ছে, আপনাদের কাছে পেশেন্ট এরকম কেমন আসে সার্জারি বিভাগে? অনেক পেশেন্ট সরাসরি আমাদের কাছে চলে আসে, যে ফরেন বডি, সেটা কয়েন হোক, হিজাব পিন হোক, অথবা শার্প পিন হোক। এমনও কিছু কিছু ফরেন বডি আছে যেরকম বাটন ব্যাটারি খেয়ে নিয়ে আমাদের কাছে সরাসরি চলে আসে, অথবা ম্যাগনেটও কিন্তু বাচ্চারা খায়। এই ম্যাগনেটের কিছু স্পেশাল কিছু প্রবলেম হয়, যদি দুইটা ম্যাগনেট বা একের অধিক ম্যাগনেট খায়, অথবা একটা ম্যাগনেট অন্য কোনো মেটালিক সাবস্টেন্স যদি খায়, তাইলে এখানে কিন্তু একটা স্পেশাল প্রবলেম হয়। যদি এটা ইসোফেগাস পার হয়ে স্টোমাকের মধ্যে থাকে, আমরা যদি সেখানে সেই অবস্থায় যদি ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমরা সেটাকে অ্যাডভাইস করি এন্ডোস্কোপিক রিমুভাল করার জন্য। যদি এটা ডিউডেনাম পাস করে ইন্টেস্টাইনের মধ্যে চলে আসে, সেই ক্ষেত্রেও আমরা মানে বিভিন্ন সময় এক্সরে করে দেখি যে দুইটা ম্যাগনেট কি কাছাকাছি আছে, অথবা একটা ম্যাগনেট আর একটা মেটালিক ফরেন বডি সেটা কি কাছাকাছি আছে। যদি কাছাকাছি থাকে তাইলে সেটাকে আমরা অবজার্ভ করি, কিন্তু কখনো কখনো কাছাকাছি না থেকে দুই ইন্টেস্টাইনের বিভিন্ন জায়গায় আছে, বাট যেহেতু এটা ম্যাগনেটিক অ্যাকশন আছে, দুইটা কাছাকাছি চলে আসে, সেক্ষেত্রে এখানে ইন্টেস্টাইন অবস্ট্রাকশন করে, পারফোরেশন করে, ফিস্চুলা ডেভেলপ করে, এবং এই সমস্ত বাচ্চাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা যায়, যেমন নারী ছিদ্র হয়ে যায়, পেট ফুলে যায়। না, কিন্তু স্যার আমি পরিসংখ্যানটা জানতে চাই যে আপনাদেরও করা লাগছে আপনাদের সার্জারি বিভাগে, এই পরিমাণের সংখ্যায় কেমন এখনো? অপারেশন ওপেন করে অপারেশন করতে হয়, এই সংখ্যাটা একটু কম। বিশেষ বিশেষ ক্ষেত্রে করতে হয়, যেরকম এই যে ম্যাগনেটের কথা বললাম, মানে প্রতিদিনই আসে ব্যাপারটা এরকম না। প্রতিদিন অনেক সময় আসে, আসে, কিন্তু সব পেশেন্টেরই অপারেশনের প্রয়োজন হয় না। বিশেষ করে কয়েন খেলে পর খুব একটা অপারেশন। আমি সেটাই জানতে চাচ্ছি স্যার, যে সবার করা যাচ্ছে না যাদের, তাদের ক্ষেত্রে তো আপনাদের বাধ্যতামূলকভাবে করা লাগছে, সেই পরিসংখ্যানটা কেমন? সেই পরিসংখ্যানটা হচ্ছে নট মোর দ্যান 10%। 10%? জি, নট মোর দ্যান 10, কারণ মোস্ট অফ দ্য পেশেন্টস, মোর দ্যান 90% সাধারণত স্পন্টেনিয়াসলি পাস করে যায়। যেগুলো কয়েন, যেগুলো কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ডক্টর সালাউদ্দিন বললেন যে বাচ্চাদের ক্ষেত্রে বা অ্যাডাল্টদের ক্ষেত্রে শার্প অবজেক্ট, আমরা বলি বাচ্চাদের ক্ষেত্রে ইফ ইট ইজ মোর দ্যান 2 সেন্টিমিটার, ইন কেস অফ 2 to 3 সেন্টিমিটার ইন কেস অফ চিলড্রেন, আর অ্যাডাল্টের ক্ষেত্রে ইফ ইট ইজ মোর দ্যান 5 or 6 সেন্টিমিটার, তাহলে এটা স্টাক হওয়ার সম্ভাবনা আছে। যদি ইফ ইট ইজ লেস দ্যান 2 to 3 সেন্টিমিটার, ইন কেস অফ অ্যাডাল্ট ইট ইজ লেস দ্যান 5 সেন্টিমিটার, দেন ইট উইল পাস। বাট তারপর আটকা পড়তে পারে সেই সমস্ত ক্ষেত্রে যখন 2 to 3 উইকস পর্যন্ত
অবজার্ভ করার পরও পাস না করে তখন অপারেশন করা লাগতে পারে। এবং অনেক সময় এই ধরনের শার্প ফরেন বডি সেটা খাদ্যনালীর মধ্যে না থেকে খাদ্যনালীর বাইরে বেড়ে আসতে পারে, যেমন পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে চলে আসতে পারে, সেই ক্ষেত্রে আমাদের অপারেশন করা লাগে। বাট এই জাতীয় অপারেশন খুবই কম লাগে। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক সালাউদ্দিন, আপনি বিরতির আগে একটু যোগ করতে চাচ্ছিলেন স্যারের সাথে। আসলে আমাদের আল্লাহর অশেষ কৃপা যে আমরা এমন একটা ইনস্টিটিউটে আছি যে ইনস্টিটিউটে ব্রঙ্কোস্কোপি হচ্ছে, এন্ডোস্কোপি হচ্ছে এবং খুব এফিশিয়েন্ট পেডিয়াট্রিক সার্জনরা তাদের দায়িত্ব পালন করছে। একটু আপনাদের বোঝার সুবিধার জন্য বলে দিই, আমাদের হাসপাতালে যখনই ইমার্জেন্সি বা জরুরি বিভাগে এরকম একজন আসে, সাথে সাথে একটা এক্স রে করানো হয়। এক্স রে করে উনি যদি মনে করে এটা খাদ্যনালীতে আছে, সাথে সাথে হয়তো আমাকে ফোন আসে আমার কাছে যে এরকম একটা একটা বাচ্চা গিলে ফেলেছে, সেটা হোক যেটা বাটন ব্যাটারি কয়েন, তো কি করবে? তখন সাথে সাথে আমরা তাকে একটা ল্যাটারাল এক্স রে করতে বলি, করে এটা আলাদা করি এটা কি খাদ্যনালী না শ্বাসনালীতে। যদি শ্বাসনালীতে যায়, আমি পার্সোনালি তখন আমাদের পেডিয়াট্রিক পালমোলজিস্ট ডাক্তার সারাবন তোহরা, তাকে আমি ফোন দিই, সে তখন তার ব্রঙ্কোস্কোপি স্যুট রেডি করে এবং ইমার্জেন্সি বেসিস জরুরিভাবে আমরা বাচ্চাটা কিন্তু ব্রঙ্কোস্কোপি করে এটা বের করার জন্য সহায়তা করে থাকি। আবার আমি যদি দেখি এটা খাদ্যনালীতেই আছে, তো আমরা আমাদের এন্ডোস্কোপি স্যুট রেডি করি এবং জরুরিভাবেই আমাদের ব্যবস্থা আছে, আমাদের টিম আছে, আমরা গিয়ে শিশু হাসপাতালে এটা বের করা এন্ডোস্কোপি। এটা তো অনেক সময় আপনারা রাতেও করতে পারেন যদি ওই টাইমের বাইরে। হ্যাঁ, যদি আমাদের করতে হয়। দেখেন বাটন ব্যাটারির ক্ষেত্রে বা শার্প অবজেক্টের ক্ষেত্রে দেরি করার কোনো সুযোগ নেই। এবং সার্জারিতে কখন যাই, যদি আমার খাদ্যনালীতে না থাকে, যদি আমার খাদ্যথলিতে না থাকে, যদি আমার ক্ষুদ্রান্ত বা ডিউডেনামের দ্বিতীয় পর্ব পর্যন্ত না থাকে, সেখানে কিন্তু এন্ডোস্কোপি মেশিন ঢুকতে পারে না। এটা পার হয়ে গেলেই তখন আমরা আবার প্রফেসর দেলোয়ার হোসেনের কাছে ফোন দিই যে আপনারা এখন এটা দেখেন, কারণ এটা তো আমার আয়ত্তের বাইরে। আর ডাক্তার সারাবন তোহরা, এই যে আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন, অনেক ইন্টারন্যাশনাল কনফারেন্সে এই অভিজ্ঞতালব্ধ জ্ঞান বিতরণ করছেন, কিন্তু তাদের যদি ব্রঙ্কোস্কোপি না থাকে বা তিনি যদি ওরকম একটি সেন্টারে থাকেন, তাহলে তো আসলে এই জ্ঞান নিয়ে আসলে তার কোনো লাভ নেই। এটি বাড়ানোর ক্ষেত্রে সরকারকে পরামর্শ দেয়া বা অন্য সেন্টারগুলোতে চালু করা, বা আপনারা স্বপ্রণোদিত হয়ে একটা ঢাকা মেডিকেলের মতো মেডিকেল কলেজ হাসপাতালেও তো অন্তত এই তিনটা ডিসিপ্লিনেরই মানে একই রকম সক্ষমতা থাকা দরকার, যে কেউ না কেউ পারবে আর কি। হ্যাঁ, মানে সেই জায়গাতে আপনাদের চিন্তা না, ব্যাপার হচ্ছে একটা হচ্ছে ম্যান পাওয়ার আর একটা লজিস্টিক সাপোর্ট। জি, দুটোই তো একসাথে লাগবে। ম্যান পাওয়ার বাড়ানোর জন্য আমরা ফর লাস্ট 8 ইয়ার্স কাজ করছি, সেটা আপনি জানেন। এবং রিসেন্টলি আমাদের ওয়ার্কশপ শেষ হলো, আমরা বাহির থেকেও ফ্যাকাল্টি আনছি, আমরা নিজে ট্রাই করছি। এবং অলরেডি কিন্তু ট্রেন পিপল, মানে পিডিয়াট্রিক্সে অনেক ট্রেন পিপল আছে, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে ওই যে বললাম যে আমি এই ব্যাপারটা জানি, কিন্তু করার জন্য তো আমার ওই লজিস্টিকটা লাগবে, আমার ইকুইপমেন্ট লাগবে, এটা ছাড়া তো এটা সম্ভব না। তবে এইটা ব্যাপার খুবই একেবারেই একটা ইনস্টিটিউশনাল একটা ব্যাপার, সেটা তাদের এটার সঙ্গে ব্যাপারটা এমন না যে খুব কম দামি একটা জিনিস, একটা ব্রঙ্কোস্কোপি স্যুট তৈরি করতে কোটি কোটি টাকার ব্যাপার, তো এটার সঙ্গে অনেক কিছু জড়িত। বাংলাদেশে কোটি কোটি টাকার দাম এখন কমে গেছে, তাহলে তো খুবই ভালো। যদি তাহলে তো আমরা আশা করবো যে ডেফিনেটলি সব অন্তত 10টা সেন্টারে হওয়া উচিত। অবশ্যই উচিত, অবশ্যই। এটা অন্তত লাইফ সেভিং জিনিস। 7টি বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে অবশ্যই দরকার। আমরা তো সবসময়ই আছি যে আমাদের ক্ষেত্রে আমাদের হসপিটালে ট্রেনিংটা আসছে বেসরকারি, সরকারি, কর্পোরেট হসপিটাল থেকে অলরেডি অনেক ডক্টরকে আমরা ট্রেন করেছি। তো বেসরকারি যারা বা কর্পোরেট হসপিটাল তারা যে হয়তো কাজ করছে, সরকারিটা এটা হয় যে কিছু ট্রেনিং করে গেল, তার এমন জায়গায় পোস্টিং হলো সেখানেই যন্ত্র নাই, কিংবা যে ট্রেনিং প্রাপ্ত না সে এমন জায়গায় বসে আছে যে তার ওখানে ইকুইপমেন্ট আছে। সেই মিরাকল তো আমাদের বাংলাদেশে আছে। হ্যাঁ, তো এই সমন্বয়গুলো জরুরি। আমরা কোভিডের সময় দেখেছি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের চিকিৎসককে এক কোন এক উপজেলায় ফেলে রাখা হয়েছে। হ্যাঁ, এবং একটা ব্যাপার যে একটা ডক্টরের বাহিরেও চিকিৎসার জন্য অক্সিজেন, বেড, ভেন্টিলেটর, এই জিনিসগুলো যে এইসব ছাড়া যে একটা ডক্টর হেল্পলেস, এটা কিন্তু আমরা সবাই জেনে গেছি কোভিডের সময়। আমি 1 মিনিটে ডাক্তার দেলোয়ার হোসেন আপনার কাছে জানতে চাই যে চিকিৎসকদের মধ্যে সচেতনতা ছড়াবার ক্ষেত্রে আসলে কি করণীয় বা কি করা যেতে পারে? সবাই তো আসলে জানে না এই বিষয়ে। আসলে এখানে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রপার হিস্ট্রিটা,
যদি একজন চিকিৎসক বাপ মার কাছ থেকে ভালো মতো করে হিস্ট্রিটা নিতে পারে যে আসলে সে কী খেয়েছে বা সে দেখেছে কিনা, অথবা তার বাসায় অন্য কেউ দেখেছে কিনা, এবং কোন জিনিসটা হারানো গেছে কিনা, যে জিনিসটা থাকার কথা, এরকম যদি সন্দেহ করে, অথবা এইটা জিনিস যদি তার মাথার মধ্যে থাকে যে আমার তো এই জিনিসটা এখানে থাকার কথা, সেটা আমি পাচ্ছি না, বাসায় কেউ নেয়নি, তাহলে ধরে নিতে হবে হয়তো বা এটা খেয়ে ফেলতে পারে অথবা শ্বাসনালীতে চলে যেতে পারে। এইটাকে খুবই সাসপিশিয়াস হিসাবে নিতে হবে, এবং স্ট্রংলি যদি সে এটাকে সন্দেহ করে তখন সে সাথে সাথে ডাক্তারের কাছে আসা উচিত। এবং সেই ডাক্তারটা কমপক্ষে এমবিবিএস ডাক্তার হওয়া উচিত। আমাদের দেশে এখন পর্যন্ত ডাক্তার বলতে দোকানদার থেকে শুরু করে বড় বড় প্রফেসর পর্যন্ত সবাইকে ডাক্তার মনে করে। সেখানে 4 লাখ ডাক্তার আর কি, ওষুধের দোকান সহ। সেই কারণের জন্য আর কমপক্ষে এমনি একজন ডাক্তার হচ্ছে 1 লাখ। কমপক্ষে একজন এমবিবিএস ডাক্তারের কাছে যাওয়া উচিত। বটেই। সে খুব ভালো করে যদি হিস্ট্রিটা নেয়, সাথে সাথে সে বুঝতে পারবে এবং এই রোগীর জন্য কোন প্লেসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাকে উনি সেই প্লেসে রোগীটাকে রেফার করবেন। জি। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই যে খাদ্য থলির মধ্যে কিছু কিছু খাবার থাকে যেটাকে আমরা বেজোয়ার বলি, যেটা আসলে দীর্ঘদিন যাবৎ খেয়ে 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 স্টোমাকের মধ্যে এটা জমা হয়, খাদ্য থলির মধ্যে জমা হয় এবং সেটা বের হতে পারে না, সেটাকে আমরা বেজোয়ার বলি। তার মধ্যে যেরকম আছে ফাইটোবেজোয়ার আছে, ট্রাইকোবেজোয়ার আছে, ল্যাক্টোবেজোয়ার আছে। এগুলো কিন্তু আসলে কোনো মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে বের হবে না, এটার জন্য অ্যাবসলিউটলি সার্জিক্যাল অপশন লাগবে, সার্জারি লাগবে। তো এইগুলোর জন্য কোনো মেডিসিন দিয়ে হবে না, অপেক্ষা করলেও হবে না। যখন আমরা এই ট্রাইকোবেজোয়ার বা ফাইটোবেজোয়ার যখন ডায়াগনোসিস করতে পারবো, এটা প্লেন এক্সরে করেও করা যায়, আলট্রাসোনোগ্রাম করেও করা যায়, তো তখন সেটার অপারেশন লাগবে। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যে আপনাকেও ধন্যবাদ। ফরেন বডি আটকে যাওয়া এবং এটি বের করার ব্যাপারে যারা যারা কাজ করেন তাদের সবাইকে নিয়ে বোধহয় বাংলাদেশে প্রথমবার এই আলোচনা আমরা করলাম। তবে মূল বিষয় হচ্ছে শুধু মা তার সন্তানকে দেখে রাখবেন এটি আসলে সম্ভব নয়, কারণ এই 24টা ঘন্টা জুড়ে পুরো পরিবার যদি সহযোগিতা করে, চোখের সামনে শিশু কী করছে এবং চোখের বাইরে, নজরের বাইরে সে কী কী করতে পারে, সেই সতর্কতা মাথায় নিলে অন্তত এই ধরনের বিপদ থেকে বাঁচা সম্ভব। তো আমরা সবাই সতর্ক থাকব এবং আমরা চাই বাংলাদেশের একটি শিশুও যেন এই বিড়ম্বনা বা বিপদের মধ্যে না পড়ে, সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।